সব দল মিলে আন্দোলন করলেও বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় একটি গোষ্ঠী। স্বৈরাচারী হাসিনার মতো চেপে বসা ভূত তাড়ানোর হুঁশিয়ারি খসরুর। দলের বিরুদ্ধে অপপ্রচারে জড়িতদের সতর্ক করলেন তারেক রহমান। এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। আবার সেই ভূত ফেরত এসেছে, এই ভূতকে তো বিদায় করতে হবে। বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। ভোটের আগেই ক্ষমতার ভাবনা দিবা স্বপ্ন। ষড়যন্ত্র রুখতে আসছে নতুন দল। পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি গড়াই লক্ষ্য। যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন, আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন। আমরা সারা দেশ চষে বেড়াবো এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় দুই দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। লোক দেখানো কার্যক্রমে সুফল নিয়ে সংশয়। মৌসুমের আগেই ডেঙ্গুর চোখ রাঙানির শঙ্কা। অভিযান সফল, দাবি দক্ষিণ সিটির। গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিং এর শঙ্কা ক্যাবের উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস। বললেন আইএমএফ এর চাপেও দাম বাড়ায়নি সরকার। সব দল মিলে আন্দোলন করলেও বিপ্লবকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে একটি গোষ্ঠী। এমন মন্তব্য করে স্বৈরাচারী শেখ হাসিনার মতো চেপে বসা নতুন ভূত তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা আমির খসরু। এদিকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ফায়দা হাসিল চেষ্টাকারীদের সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 16 বছর পর যশোর বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস। নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে পরিপূর্ণ জেলা ঈদগাহ মাঠ। সম্মেলন ঘিরে সকাল থেকে জড়ো হন আশপাশের অঞ্চলের কর্মী সমর্থকরা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের কেউ অপরাধ করলে ছাড় দেয় না বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে দুর্বলতা না ভেবে দলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। একই দিন রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল মিলে আন্দোলন করলেও জুলাই বিপ্লবের ক্রেডিট একাই নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতায় বসেছে। শেখ হাসিনার মতোই স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় যেতে সংস্কারের বুলি আসছে তারা। এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে, এই ভূতকে তো বিদায় করতে হবে। ক্ষমতা দখল করে থাকার জন্য নতুন নতুন ফন্দি আসছে, তারা নতুন নতুন কথা বলছে, সংস্কারের কথা বলছে, স্থানীয় সরকারের কথা বলছে। তাদের কোনো অধিকার নাই। সব অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর 21 পদক দেওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হতে হবে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা
গড়ে তুলব। সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। বরিশালে বিভাগীয় সাংগঠনিক সভায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু বলেন, সংস্কারের নামে নির্বাচনের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত করতে না পারে, সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি। শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে দলের গণজামায়াত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। এদিকে কুমিল্লায় মহিলা জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রায় 2 যুগ পর লক্ষ্মীপুরে প্রকাশ্যে জামায়াত ইসলামের সমাবেশ, তাই তো বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। শনিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য ছিল আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। গণজামায়াত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় মাঠ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের পর দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি মন্তব্য করে 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না, এ অপকর্ম ছেড়ে দাও। পরে দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় অংশ নেন জামায়াতের আমির। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। 5 আগস্টের পরে অনেকে অনেক সামাজিক অপকর্মে জড়িয়ে পড়েছেন। আপনারা বলুন তো, ইসলামী দলের কর্মীরা কোথাও কি কোনো অপকর্মে জড়িয়ে পড়েছেন? কোনো একটা ইসলামী দলের লোক না, কেন না? তারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য তারা। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে মহিলা জামাতের কর্মী সমাবেশ হয়। এতে অংশ নিয়ে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত ভোটের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, যত দ্রুত সম্ভব নির্বাচন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। যারা ভাবছেন নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছেন, তারা দিবা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শ্রীলঙ্কায় বড় দলকে হারিয়ে নতুন দলের ক্ষমতায় যাওয়ার দৃষ্টান্ত মনে রাখতে বলেছেন তিনি। এদিকে কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভেতর ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে চলতি মাসেই দল গঠন করা হবে। আর মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পরিবারতন্ত্রের বাইরের রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নতুন দল গঠন নিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মত বিনিময় সভায় যোগ দিয়ে তারা একথা বলেছেন। আগামী নির্বাচনে জয়ের জন্য নতুন দলের নেতারা সারা দেশ চষে বেড়াবে বলেও এ সময় জানিয়েছেন তারা। যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন, আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন। বাংলাদেশে একটা শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতে পারে। এখানে এখনো কিছুই ডিসাইডেড হয় নাই। এই মাসেই রাজনৈতিক দল আসবে এবং আগামী 1 বছর যে সময়টা আছে নির্বাচনের আগে, আমরা সারা দেশ চষে বেড়াবো এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় 2 দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন। আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে কোনো পরিবারতন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আপনি যদি যোগ্য হন, তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো।
গ্রীষ্মকাল আসার আগেই রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উৎপাত। যখন ক্ষতিকর এই কীটে অতিষ্ঠ নগরবাসী, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি মশক নিধনে তারা শতভাগ সফল। আগে শুধু বর্ষার মৌসুমে মশার উৎপাত বাড়লেও এখন বছর জুড়েই অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে মশার বর্তমান চিত্র। রাজধানীর ড্যামরা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। বেশিরভাগ প্লট ও ফাঁকা জায়গা ময়লা আবর্জনায় পূর্ণ। বাসিন্দারা বলছেন দিন ও রাতের চিত্র একই রকম। এরকম ভাবে মশায় ধরে আঁকড়ায়া যে মনে হয় কুকুরও পাগল হয়ে যায়। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও যদি মশার জন্য বসা যায় না। এখনকার মশাগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে কামড় দিলে তো সহ্য করার মতো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন কালেভদ্রে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ধোঁয়ায় কেবলই লোক দেখানো। ওনারা যে মশার ওষুধ দেয়, ওনারা একদিন দিলে মাসে 60 দিনের খবর থাকে না। মশা একটাও মরে না, আরো মশা ওই দিন বেশি উপদ্রব করে। 2024-25 অর্থ বছরে মশক নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 44 কোটি টাকা। কিন্তু দক্ষিণের বাসিন্দারা বলছেন বরাদ্দ থাকা বাজেটের কোনো সুফলই পাচ্ছে না তারা। বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সময় সংবাদ। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অবশেষে অনেক 9-6-এর পর এক জুনিয়র কর্মকর্তাকে পাঠানো হয় কথা বলতে। মশার ওষুধটার ইফিকেসি টেস্ট করে এবং যথাযথ মানসম্মত কিনা সেটা নিশ্চিত করে আমরা মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করে থাকি। মশক নিধনের জন্য আমরা বিশ্বাস করি যে আমরা শতভাগ সফল। এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদের। কনস্ট্রাকশন সাইটগুলো আছে, ওখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ওই জায়গাগুলোকে টার্গেট করে যদি কন্ট্রোল করতে পারে তাইলে কিছুটা আমরা সুফল ভোগ করতে পারবো নেক্সট সিজনে। গ্রীষ্মে দেশে লোডশেডিং হবে না জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেছেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেছেন IMF এর চাপ দিলেও 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। শীত শেষে বাড়ছে তাপমাত্রা, একই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বিদ্যুৎ বিভাগের তথ্য, আসন্ন রমজানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকবে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে যা দাঁড়াবে 18,000-এ। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে আশ্বস্ত করে জ্বালানি উপদেষ্টা বলছেন রোজা ও গ্রীষ্মে বাড়তি বিদ্যুতের যোগান দেওয়ার প্রস্তুতি আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর আহ্বান তার। আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না। জ্বালানি উপদেষ্টা জানান অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি যাচ্ছে 42,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে IMF বিদ্যুতের দাম বাড়াতে চাপ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়ে নাই। আমরা IMF এর প্রচন্ড চাপ সত্য। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাপ জানিয়েছে এরই মধ্যে গ্রামে তীব্র হচ্ছে লোডশেডিং এর শঙ্কা। যে তাপদাহ মোকাবেলা করতে হবে বিশেষত গ্রামের মানুষদেরকে, সেখানে ভয়াবহ লোডশেডিং এর শিকার হবে। সরকার জ্বালানি, যে পরিমাণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে হবে সেই পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে না। ভবিষ্যতে শিল্প খাতে যারা নতুন করে গ্যাস সংযোগ নেবেন তাদের বাড়তি দর দিতেই হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 45 কোটি নয়, বাণিজ্যিক পৌরকর হিসেবে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে 160 কোটি টাকা দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু পৌরকর দিলে হবে না, কন্টেইনারবাহী ভারী যানবাহনের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতে লাভের 1% হারেও কর দিতে হবে।
সেবাগ্রহীতা হিসেবে 2019 সাল পর্যন্ত বছরে 39 কোটি টাকা পৌরকর পরিশোধ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে কর 40% পর্যন্ত বাড়িয়ে 45 কোটি টাকা নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার জন্য পৌরকর নির্ধারণ করা হয়েছে 160,16,00,000 টাকা। পরিশোধিত 45 কোটি টাকা বাদ রেখে চলতি অর্থ বছরের বাকি 115 কোটি টাকা পরিশোধের জন্য বন্দরকে চিঠিও দিয়েছে নগর কর্তৃপক্ষ। এত বছর ধরে কেন মেয়ররা 45 কোটি টাকা করে নিয়েছে সেটা আমার কোনো বোধগম্য হচ্ছে না। সিটি কর্পোরেশন আসলে মূল জিনিস হচ্ছে মাসুল মিনিমাম 1%। এবার বন্দর কর্তৃপক্ষের আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% আয়কর দেওয়ার নিয়ম না থাকায় বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য গঠন করা হয়েছে দুটি পৃথক কমিটি। যৌথ কমিটি ফার্দার অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে যদি কোনো অতিরিক্ত প্রাপ্যতার বিষয় থাকে সেটা সমাধান করা হবে। আয়ের উপর কর আরোপের বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলেও বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে ব্যবস্থাপনা খরচ। যে সমস্ত সেবা আপনার নাগরিকদের জন্য দিয়েছেন সেই সেবাগুলো এরাও ভোগ করছে। তো সুতরাং নাগরিক যদি দেয় ট্যাক্স, এদেরকেও এইসব কারণে ট্যাক্স দিতে হবে। যেটিতে পণ্যবাহী জাহাজ বেরানো, উঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলন্ত বাসে যৌন হয়রানি ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত 7 দিনে বিভিন্ন স্থানে নারীর প্রতি নজিরবিহীন সহিংসতার খবর গণমাধ্যমে এসেছে। চলন্ত বাসে যৌন হয়রানির মতো ঘটনা একটি সুস্থ সমাজে কাম্য নয়। জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ভারতের বিপক্ষে যা হয়েছে তা দুর্ঘটনা। ক্রিকেট মাঠে প্রতিদিন এমন হবে না, তাই পেছনের কথা মাথায় না রেখে নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মাহমুদুল্লাহ হৃদয়ের ইনজুরি নিয়েও শুনিয়েছেন ইতিবাচক কথা। পাকিস্তান থেকে নিয়ন মোহামিনের রিপোর্ট। ইসলামাবাদে পৌঁছানোর পর বিশ্রামের কোনো সুযোগ ছিল না বাংলাদেশের। দুবাই মিশন হারের স্মৃতি ভুলে পাকিস্তানে নতুন শুরুর জন্য মুখিয়ে ছিল টাইগাররা। তাই তো পাকিস্তানে পা রাখার 24 ঘন্টা পার না হতেই অনুশীলনে শান্ত বাহিনী। নিরাপত্তার ঘেরা টোপকে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে শিষ্যদের নিয়ে ফিল সিমন্স। অনুমিতভাবেই সবার আগে কিট ব্যাগ নিয়ে নেটের দিকে চলে যান মুশফিকুর রহিম। সঙ্গে কেউ আসছে কিনা সেদিকে কোনো খেয়ালই ছিল না পকেট ডায়নামোর, বরং ভারতের বিপক্ষের শূন্যটাকে কিভাবে বদলানো যায় সেটাই হয়তো মাথায় ঘুরছিল তার। যদিও রাজ্জাকের দাবি, মুশির পারফরমেন্স নিয়ে চিন্তিত নয় ম্যানেজমেন্ট। এই একটা ম্যাচ খারাপ করছে তাতে কি কি হবে, আসলে যে কারো হতে পারে। এখন এটা মুশফিক হতে পারে, তাহিদ হৃদয় হতে পারে, শান্ত হতে পারে, ইভেন জাকের আলী হতে পারে, যে কেউ হতে পারে। তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে। মুশফিকের পেছনে পেছনে নেটে চলে যায় পুরো টিম, সঙ্গে কোচিং স্টাফের সদস্যরাও। আর মাঝমাঠে মূল নেটে পেসারদের নিয়ে ব্যাটিং করেন অধিনায়ক আর সহ অধিনায়ক। ফিল সিমন্সকেও দেখা যায় তাদের সঙ্গেই। পেসাররা সবাই নেটে ঘাম ঝরান দীর্ঘক্ষণ। নাহিদ রানা, সাকিব এবং মোস্তাফিজকে সামলাতে ভালোই কষ্ট হয় শান্তর। বাজে ফর্মটা যে কতটা বাজে তা বোঝা যায় নেটে একের পর এক মিস দেখে। অন্য পাশে মিরাজ ছিলেন সাবলীল। তার ব্যাট বলের সংযোগ নিশ্চিতভাবেই ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে। পেসাররা সবাই হাত ঘুরালেও বিশ্রামে ছিলেন তাসকিন। ভারতের বিপক্ষে ম্যাচের দুঃস্মৃতি ভুলে সবার চেষ্টা ছিল নতুন শুরুর। এটা অ্যাক্সিডেন্ট।
আমি মনে করি যে আমাদের যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না, তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে। রানে নাই বলা, আসলে ওরা কিন্তু ওয়ান ডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা। জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে, ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এরকম হবে না। আসলে প্রথমেই অনুশীলন সেশনে সবচেয়ে আকর্ষণীয় ছিল রিয়াদের নকিং। ইনজুরিটা যে এখনো পুরোপুরি সেরে ওঠেনি তা বোঝা যাচ্ছিল তার ব্যাটিং দেখেই। থ্রোয়ারকে নিয়ে একা একাই নকিং করেছেন পুরোটা সময়। ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। আজকেও করেছে, লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস, আজকে করলো, মোটামুটি সবই করেছে, টাচ করেছে। এখন অবস্থাটা এখনো জানায়নি ফিজিওরা, ওরা জানাবে। ম্যাচের আগের দিন আরও এক দফা অনুশীলন করার কথা রয়েছে টাইগারদের। ডে নাইট ম্যাচ হওয়ায় সে সেশন হবে রাওয়ালপিন্ডির ফ্লাড লাইটে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।